আপনার নাম কি? রিনা দে। আপনি কোথা থেকে এসেছেন? গড়িয়া। গড়িয়া। আচ্ছা, আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? এই হাত পা ফেটা চুলকাতো হ্যাঁ, আর ফেটে ফেটে যেত, সেই জন্য এসেছিলাম। তো ডাক্তারবাবু এসে বলছে তোমার সোরাইসিস হচ্ছে। সোরাইসিস হয়েছে। আচ্ছা, কতদিন ধরে এটা নিয়ে ভুগছিলেন? এই 7-8 মাস। 7-8 মাস আগে থেকে এটা শুরু হয়েছিল। আগে অন্য ট্রিটমেন্ট করেছিলেন? না, আমি করিনি। এটাই প্রথমবার? এই প্রথম। আচ্ছা, আগে মলম লাগাতাম, হ্যাঁ, হ্যাঁ। মলম লাগালে সবাই বলতো কমে যাবে, তখন দেখছি কমছে না, ব্যথা ব্যথা হচ্ছে, তখন আমি টিভি দেখে এখানে আসি। আচ্ছা, আমাদের এনবিপির ওষুধ আপনি কতদিন খেয়েছেন? এই 15 দিন। আচ্ছা, 15 দিন আপনি আমাদের ওষুধ খেয়ে এখন কেমন আছেন? এখন ভালো আছে। আগে যে সমস্যাগুলো হচ্ছিল, তো এখন সেগুলো কি ঠিক হয়েছে? না, তার থেকে অনেক কমে গেছে। অনেক কমে গেছে। আর আগে কি কি সমস্যা হতো এটার জন্য? মানে হাতটা কেমন টান ধরতো, হুম। আর হচ্ছে কেমন যেন জ্বালা 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 করতো, সেগুলো কমে গেছে। আর চামড়া উঠতো? হ্যাঁ হ্যাঁ চামড়াগুলো এখন ওঠা বন্ধ? হ্যাঁ, অনেক ভালো। বন্ধ হয়ে গেছে। আচ্ছা, আপনি তাহলে এখন আগে থেকে অনেকটা ভালো আছেন, তাই তো? আচ্ছা, আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন যে আপনি যে সুস্থ হয়েছেন আগে থেকে অনেকটা, তো আমিও ভালো হয়েছি, আবার অন্যরা আসলে তারাও ভালো হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আপনাকে অশেষ ধন্যবাদ আপনি আমাদের এই কমেন্টস দেওয়ার জন্য। তো আমরা আশা করি যে যতটুকু আরো বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো সেরে যাবে। ওই তো ওই যে উনি জয়নগরতে এসে আমাকে জিজ্ঞাসা করলো, আমি বলছি 15 দিন আমার অনেকটাই কমেছে। ঠিক আছে, এবার ওষুধটা কন্টিনিউ করুন, দেখবেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবেন সম্পূর্ণভাবে। ঠিক আছে, নমস্কার। ম্যাডাম, আপনার নাম কি? অঞ্জনা দত্ত, আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? হাওড়া কদমতলা। আপনি এনবিপি তে কি সমস্যা নিয়ে এসেছিলেন? শ্বাসকষ্টের সমস্যা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কতদিন ধরে আপনি এই সমস্যায় ভুগছিলেন? 15 বছর ধরে ভুগছিলাম, শ্বাসকষ্টের সমস্যা ছিল? শ্বাসকষ্টের সমস্যা ছিল। আচ্ছা, আপনার যেটা ডায়াগনোসিস হয়েছিল সেটা হচ্ছে সিওপিডি বলছে, হ্যাঁ? হ্যাঁ তো এই শ্বাসকষ্ট সমস্যা নিয়ে ভুগছিলেন, আগে দেখিয়েছেন কোথাও? হ্যাঁ, মেডিকেলে দেখিয়েছি, পিজিতে দেখিয়েছি, ভাঙড়ে দেখিয়েছি। তারপরে একদিন বললো আপনি এই মাসের মধ্যে মারা যাবেন। তখন আচ্ছা। আমার খুব কান্না পাচ্ছে, আমার মেয়েরাও খুব কান্নাকাটি করছে। তখন বাইরে নিয়ে যাওয়ার জন্য ব্যবস্থা করেছিল। তখন একদিন সকালবেলা টিভি খুলেছি, দেখছি যে ভদ্রলোক অ্যাড দিয়েছে। তখন আমি এই নাম্বার নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে আসি। আচ্ছা, মোটামুটি আপনি 7-8 মাস এখানে ওষুধ খেয়েছেন, তাই হ্যাঁ তো? হ্যাঁ, আচ্ছা, তো 7-8 মাস ওষুধ খেয়ে আজকে কেমন আছেন আপনি? একদম ভালো আছি। এখন আর- একদম শ্বাসকষ্টের কোনো আমি বুঝতে পারি না, একদম নিরালায় ঘুমাই। আচ্ছা। খুব নিজের থেকে ঠান্ডা গরম জলে চান করি, আচ্ছা। আর ঠান্ডা গরম জল খাই, ওষুধ সব গরম জলেতেই খাই। আমি ভীষণ ভালো আছি। আচ্ছা, এখন তো শীতকাল, তাও কোনো কষ্ট হচ্ছে না না? না না, আমার একদম কষ্ট হচ্ছে না। আচ্ছা, আগে কি শীতকালে কষ্ট হতো? ওরে বাপরে, দম ছুটে যেতাম, একদম দম ছুটে যেতাম, ছুটাছুটি করে লেগে যেতাম। আর সারা বছরই কিছু না কিছুর কষ্ট হতো? হ্যাঁ, ওই ভুগতেই থাকি, ভালো হতাম না। আচ্ছা, এখন আপনি তাহলে একটু আনন্দ পেয়েছেন, শান্তি পেয়েছেন? হ্যাঁ, আমি আনন্দ পেয়েছি, শান্তি পেয়েছি, আমার ঘুমিয়ে শান্তি, আমি একদম মুখে আছি। আপনার তাহলে এখানে আয়ুর্বেদে এনবিপি তে এসে চিকিৎসা করানোতে আপনি যেটা শুনেছিলেন আপনার আয়ু শেষ হয়ে যাচ্ছে, সেটা এখন আয়ু বৃদ্ধি পেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি একদম ভালো আছি, কোনো আমার অসুবিধা বলে নেই। আচ্ছা, যারা টিভিতে প্রোগ্রাম দেখেন তাদের জন্য আপনি কি বলতে চাইবেন? হ্যাঁ, এই শ্বাসকষ্টের জন্য আয়ুর্বেদিক ওষুধ খাক, ওনারা ভালো হয়ে যাবে, ভালো হয়ে গেলে আনন্দ থাকবে। যেরকম যেরকম ডাক্তারবাবু সব বলবেন সেরকম সেরকম মানতে হবে। আমি ঠান্ডা গরম জলে চান করি, আর ঠান্ডা গরম জল খাই, ঠান্ডা গরম জলে বাইল করে ওষুধ খাই, আমি একদম ওকে। শ্বাসকষ্ট বলে আমি কোনো কিচ্ছু বুঝতে পারি না। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, আর আপনি এত সুস্থ আছেন বলে আমরাও খুব হ্যাপি। হ্যাঁ। আপনি সারা জীবন সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। হ্যাঁ, আপনাদের ঘরেও প্রার্থনা করি আপনারা ভালো থাকুন। ঠিক। আপনারা দেবতা, ডাক্তারবাবু মানে দেবতা। আমার খুব ভালো আছি আমি। আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, আপনাদেরও অনেক ধন্যবাদ। স্যার, আপনার নাম কি? আমার নাম প্রবীর কুমার হালদার। আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি দক্ষিণ 24 পরগনায়, কৈপুকুর, বড় কৈপুকুর গ্রাম। আচ্ছা। আর আরো ভালো করে একটু বলি, দক্ষিণ লক্ষ্মীকান্তপুর স্টেশন, ওখান থেকে বড় কৈপুকুরের গ্রাম। আচ্ছা আচ্ছা, আপনি যখন এনবিপি তে এসেছিলেন কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি এসেছিলাম মূলত সুগারের জন্য। সুগারের জন্য? আপনার সুগার কতদিন ধরে ছিল? সুগার আমার প্রায় 6 বছর মতো ছিল। 6 বছর ধরে আপনি সুগারের রোগে ভুগছিলেন। আপনি কি কোনো ওষুধ খাচ্ছিলেন তখন? হ্যাঁ, অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলাম। খাচ্ছিলেন, কিন্তু তাতে আপনি যখন আমাদের এখানে এসেছেন তখন আপনার কত ছিল সুগার?
তখন আমার ছিল খালি পেটে 235 এবং ভরা পেটে 456। আচ্ছা, তখন আপনি অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছিলেন। অ্যালোপ্যাথি খাচ্ছিলাম। আচ্ছা, এবার আপনি কোন মাসের রিপোর্ট বলছেন এটা? এবার আমি বলছিলাম এটা নভেম্বরের রিপোর্ট। নভেম্বরের রিপোর্ট। আচ্ছা, তারপর আপনি আমাদের এখানে এসে আমাদের ওষুধ খাওয়া শুরু করলেন, অ্যালোপ্যাথি ওষুধটা বন্ধ করে বন্ধ দিলেন। করলাম। আচ্ছা, আজকে এখন আপনার কত সুগার আছে? এখন আমার সুগার আছে খালি পেটে 120, ভরা পেটে 140। আচ্ছা, তার মানে এখন আপনি আমাদের ওষুধ খেয়ে অ্যালোপ্যাথি ওষুধ বন্ধ করে দিয়ে রিপোর্টে যেটা এলো 120 আর 140। আচ্ছা, এখন আপনি শারীরিকভাবে কেমন সুস্থতা ফিল করছেন নিশ্চয়ই? এখন শারীরিকভাবে আমি সম্পূর্ণ সুস্থতা ভোগ করছি। আচ্ছা, অনেক ধন্যবাদ। এবার আপনি একটু বলুন যে আপনার যে এই উপকারটা হয়েছে, দর্শক যারা আপনাকে দেখছে টিভিতে, তাদের জন্য কি সংবাদ দেবেন? আমি সব দর্শককে অনুরোধ করব অযথা এখানে সেখানে না ঘুরে আপনারা আমি যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠান থেকে আপনার সুগারের ওষুধ খান। আমি যা বলছি এটা সত্য কথা বলছি। আচ্ছা, এবং আপনার কাছে তো তার রিপোর্টও রয়েছে। হ্যাঁ, রিপোর্ট রয়েছে। আচ্ছা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাদের ওপরে এতটা ভরসা করে এগিয়েছিলেন এবং আজকে সম্পূর্ণভাবে সুস্থ হয়েছে। ধন্যবাদ। ম্যাডাম, আপনার নাম কি? শ্যামলী হালদার, আপনি কোথা থেকে এসেছেন? ডায়মন্ড হারবার থেকে। ডায়মন্ড হারবার থেকে। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপি তে এসেছিলেন? আমার পায়ের ব্যথা নিয়ে আমি এমবিপিতে এসেছিলাম। হাঁটুর ব্যথা নিয়ে। হাঁটুর ব্যথা। ডাক্তারবাবু দেখে কি বলেছিলেন? ডাক্তারবাবু দেখে বলেছিলেন যে কতদিন সারবে বা কত হবে। আচ্ছা, আপনার অস্টিও আর্থারাইটিস হয়েছে? হ্যাঁ, বলেছিলেন। আচ্ছা, আপনি আমাদের এখানে আসার আগে অন্য চিকিৎসা করেছিলেন? অনেক চিকিৎসা করেছি অনেক। কিন্তু কোনো কাজ হয়নি। কোনো কাজ হয়নি? না, একই রকম। একই রকম। আচ্ছা, আমাদের এখানে কোন মাসে ট্রিটমেন্টের জন্য এসেছিলেন? আমি নভেম্বরের 7 তারিখে এসেছিলাম। নভেম্বরের 7 তারিখে। আজকে ধরুন জানুয়ারি 16 তারিখ। হ্যাঁ। আপনি এর মধ্যে আপনি কেমন আছেন? এখন না, কেমন আমি আছেন? খুবই ভালো আছি। আমার পায়ের ব্যথা ইজি হয়ে গেছে। আমার কোনো সমস্যা নেই। হাঁটতে চলতে আর কষ্ট হয় না? কষ্ট হয় না। এমনকি আমার রিলেটিভদেরও বলেছি, হ্যাঁ, তারা হ্যাঁ। ভেলোর যাবে বলেছিল, আচ্ছা। যে আগে ডাক্তারবাবুকে দেখাও, আচ্ছা। তারপরে তোমরা অন্য জায়গায় দেখাবে। হ্যাঁ, এবং তারাও এখন সম্ভবত এসেছে। মানে আপনার এতটা এখানে আত্মবিশ্বাস জন্মেছে আত্মবিশ্বাসে জন্মেছে। আমি যে আপনার নিজের রিলেটিভদেরও এখানে পাঠাচ্ছেন এখানে এখন। পাঠিয়েছিলাম। আচ্ছা, এখন আপনি তাহলে স্যাটিসফাইড এবং হ্যাঁ, happy? এখন স্যাটিসফাইড। হ্যাঁ, আচ্ছা, আপনি দর্শকরা যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন তাদের জন্য কি বলতে চাইবেন? তাদের বলতে চাই তারাও এই এখানে দেখাক এবং রোগ থেকে মুক্ত হোক। আচ্ছা, তাদেরকেও আপনি চাইছেন যাতে এনবিপি তে এসে ডাক্তারবাবুকে দেখান হ্যাঁ, হ্যাঁ। এবং তাদের যা কোনো সমস্যা হোক সেটা নিয়ে আসলে আসলে তারা তারা- ভালো ফল পাবে, আপনার এই বিশ্বাস হ্যাঁ, আছে? হ্যাঁ, হ্যাঁ, আমার এটা বিশ্বাস। আচ্ছা, হ্যাঁ, আমার নিজের থেকে আমার এটা বিশ্বাস যে আমার বিয়ে হয়েছে যখন, তখন তাদেরও ভালো হয়ে যাবে। আমার এটা নিজের আত্মবিশ্বাস। অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং আপনি আরো ভালো থাকুন, আমরা এটাই আশা করব। এবং দর্শকদের যেটা বললেন, দর্শকদের জন্য এটা একটা সুখবর যে আমাদের এখানে এলে অনেক দূরে গিয়ে চিকিৎসা না করিয়েও আমাদের এনবিপি তে এসে চিকিৎসা করলে মানুষ সুস্থ হতে পারে। হ্যাঁ, ধন্যবাদ। হ্যাঁ। হ্যাঁ, নমস্কার দাদা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম হচ্ছে শেখ তৈয়বুর রহমান। কোথা থেকে এসেছেন আপনি? আমি মেছেদা শান্তিপুর থেকে এসেছি। আর কতদিন আগে ডক্টর বি শর্মার কাছে এসেছিলেন এবং কি সমস্যার জন্য এসেছিলেন? আমি 2022 সালের 28শে ডিসেম্বর আমি এসেছিলাম আচ্ছা, কি সমস্যার জন্য আমার এসেছিলেন? সুগার রোগের জন্য। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান এনপিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের লাইভ টেলিফোনিং অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আপনারা সরাসরি টেলিফোন করে জেনে নিতে পারেন আপনাদের জীবনে যা কিছু রোগ ভোগ রয়েছে তার কিছু জীবনদায়ী টিপস। টেলিফোনের মাধ্যমে অবশ্যই করে বলবো না যে চিকিৎসা করিয়ে ফেলুন, কিন্তু যেটা করে ফেলুন সেটা হচ্ছে আপনার জীবনে ছোটখাটো যা কিছু রোগজনিত সমস্যা রয়েছে সেগুলোর ব্যাপারে ছোটখাটো ঘরোয়া টিপস জেনে ফেলুন। যারা আমাদের নিত্যদিনের দর্শক তারা প্রত্যেকেই জানেন যে এই অনুষ্ঠান শুধুমাত্র কিন্তু আপনাদেরকে টিপস দেওয়ার জন্য বা শুধুমাত্র এনবিপিতে আসতে বলার জন্য নয়। এই অনুষ্ঠান কিন্তু অবশ্যই করে আপনাদের সচেতনতা বাড়ানোর জন্য। যারা আমাদের নতুন বন্ধু রয়েছে, নতুন দর্শক বন্ধুরা যারা হয়তো ইদানিং কালে নতুন করে অনুষ্ঠান দেখা শুরু করেছেন, তাদের অবগতির জন্য জানিয়ে রাখি এই অনুষ্ঠানে আপনারা সরাসরি টেলিফোন করে যেরকম জেনে নিতে পারবেন আপনাদের জীবনে ঘটে চলা নিত্যদিনের যা সমস্ত ছোটখাটো রোগ ভোগ রয়েছে, অথবা আপনাদের বাড়িতে যে বয়স্ক মানুষেরা রয়েছেন, আপনাদের বাড়িতে যে ছোট বাচ্চারা রয়েছেন, যাদেরকে আপনারা চট করে কোনো এমন ওষুধ খাওয়াতে চান না যা কিনা পরবর্তীকালে কোনো দীর্ঘস্থায়ী রোগের সম্মুখীন তাদেরকে করতে পারে, সেক্ষেত্রেও কিন্তু অবশ্যই করে আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমেই আপনি পেয়ে যেতে পারেন কিছু সহজ মাধ্যমে প্রতিকার।
যেভাবে কিনা আপনার জীবন আরো সুন্দর হয়ে উঠবে, যেভাবে কিনা আপনার জীবন আরো মসৃণ হয়ে উঠবে, আরো সচ্ছলতায় ভরে উঠবে। আপনার বাড়িতে যে ছোট বাচ্চাটি রয়েছে তাকে নিশ্চয়ই আপনি চাইবেন না এমন কোনো অভ্যেসে পরিণত করে ফেলতে যেটা নাকি তার বড় হওয়ার ক্ষেত্রে আরো বাধা সৃষ্টি করবে। নিশ্চয়ই আপনি চাইবেন না সে এমন কিছুর উপর ডিপেন্ডেন্ট হয়ে যাক যেটা কিনা তাকে প্রায় আসক্ত করে ফেলে যে হ্যাঁ, আমার এই সমস্যাটা হলেই আমি চট করে এই ওষুধটা খেয়ে নেব। সে কিন্তু আদৌ জানবে না যে দীর্ঘদিন সেই ওষুধটা সে যদি খেতে থাকে তাহলে তার কি সমস্যা হবে। তাকে জানান, তাকে জানানোর জন্য আপনি আগে জানুন যে কিভাবে আপনি পারেন তাকে একটা সুস্থ সুন্দর জীবন আগামী দিনের জন্য উপহার দিতে। অথবা আপনার বাড়িতে যিনি বয়স্ক মানুষটি রয়েছেন নিশ্চয়ই চাইবেন না তাকে দীর্ঘদিনের জন্য কোনো হাসপাতালের বেডে শুইয়ে রাখতে। আপনি চাইবেন তার জীবনের যতগুলো দিন আপনি পারবেন তার সঙ্গে কাটাতে, তাকে বাড়িতে রেখে সুস্থ রেখে তাকে হাসি খুশি ভাবে তার বাকি দিনগুলো যাতে তিনি কাটাতে পারেন। এবং অনেক ক্ষেত্রেই দেখা যায় বয়স্ক মানুষদের ক্ষেত্রে কিন্তু অস্ত্রোপচার করাটাও খুব একটা রিস্ক ফ্যাক্টর থেকে যায়। তো সেই রিস্ক কি আমরা কেউ নিতে চাই আমাদের প্রিয়জনের জন্য? কখনোই চাই না। অনেক সময় এই রিস্ক ফ্যাক্টরের জন্যই কিন্তু আমরা যেটা করে থাকি যে চিকিৎসাটা অত দূর পর্যন্ত আর নিয়ে যাব না। আমরা এই বলে নিজেদেরকে সান্ত্বনা দিয়ে ফেলি যে থাক, যতদিন আছেন আমাদের কাছে থাকুন, আমাদের কাছে হাসি মুখে থাকুন। আমরা চাইবো না তাকে আরো কিছু যন্ত্রণা, আরো কিছু ক্লেশের মধ্যে দিয়ে যেতে দিতে। কিন্তু এই এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার আপনার এই সমস্ত চিন্তার একেবারে মুক্তি নিয়ে চলে এসেছে। চিন্তা মুক্তি মানে হচ্ছে যেখানে না কোনো অস্ত্রোপচার আছে, না কোনো দীর্ঘমেয়াদী এমন ওষুধ আছে যার সাইড এফেক্ট আছে, যা কিনা আপনার প্রিয়জনকে, আপনার কাছের মানুষকে আপনার কাছেই রাখবে, কাছেই রেখে তাকে কোনো রকম আরো বেশি পীড়া না দিয়ে খুব সহজে, খুব প্রাকৃতিক উপায়, খুব ভেষজ গুণের মাধ্যমে তাকে সুস্থ করে তুলবে। এই সমস্ত কিছু জানানোর জন্যই আমাদের এই অনুষ্ঠান। আপনারা যারা প্রত্যেকদিন দেখেন তারা জানেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার এই অনুষ্ঠান করে আপনাদের সচেতনতা বাড়ানোর জন্য এবং আপনাদেরকে সুযোগ এনে দেয় যাতে আপনারা সরাসরি টেলিফোন করে জেনে নিতে পারেন কিছু জীবনদায়ী টিপস, কিছু এমন টোটকা যেগুলো কিনা আপনি ঘরে বসেই টুকটাক আপনার ঘরের কাছে থাকা খুব সাধারণ কিছু উপাচার দিয়েই কিন্তু করে ফেলতে পারেন, যার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, কোনো বিশেষ টাকা পয়সা খরচ করতে হবে না। এটাও কিন্তু এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার সবসময় খেয়াল রাখে যে আপনার কষ্টার্জিত অর্থ আপনি যাতে কোনো এমন খাতে ব্যয় না করেন যেখান থেকে আপনি আদৌ কোনো উপকারই পেলেন না, শুধু জলের মতো খরচা হয়ে গেল, কিন্তু আপনি যে তিমিরে সে তিমিরেই রয়ে গেলেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার যাকে বলে একেবারে হোলসাম একটা এক্সপিরিয়েন্স দেয়, যেখানে আপনার মনে হবে হ্যাঁ, আমি যে খরচাটা করছি সেই খরচাটা সম্পূর্ণভাবে আমার সুস্থতার জন্য, আমার প্রিয় মানুষকে ভালো রাখার জন্য, ভালো থাকার জন্য, আমাদের সবার মুখে হাসি ফোটানোর জন্যই করছি। তো এই অনুষ্ঠান আমরা প্রত্যেকদিন জানি আমরা একটা কোনো বিশেষ টপিকে আলোচনা করি এবং তার সাথে অবশ্যই আপনাদের টেলিফোন গ্রহণ করি, আপনাদেরকে চেষ্টা করি যথাসম্ভব কিছু এমন টিপস দেওয়ার যাতে কিনা আপনাদের ছোটখাটো যা রোগ ভোগ রয়েছে সেগুলো সেরে যায় এবং আমরা জানিয়ে দিই আপনারা আপনার বাড়ির কাছে কোন দিন কোন ডাক্তারবাবুকে পেয়ে যাবেন, যেখানে গিয়ে আপনারা দেখাতে পারবেন। সবকিছু তো টেলিফোনের মাধ্যমে, টেলিভিশনের মাধ্যমে উপকার করা সম্ভব হয় না, যতটা সম্ভব আমরা চেষ্টা করি, কিন্তু এসে দেখাতে হবে এবং কোথায় দেখাবেন, কাকে দেখাবেন, কখন দেখাবেন, সেই সমস্ত কিছু আপনারা জানতে পারেন এই অনুষ্ঠানের মাধ্যমে। আজকেও আমরা একটি বিশেষ সমস্যা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে যিনি এই সমস্যাটি সমাধান করবেন, যিনি আজকে আমাদের বিশেষ অতিথি রয়েছেন আমাদের স্টুডিওতে, তাকে আরেকবার করে স্বাগত জানাবো। আপনার আমার প্রত্যেকের খুবই পছন্দের ডক্টর এন ভট্টাচার্য। নমস্কার ম্যাডাম। নমস্কার। কেমন আছেন? বেশ, খুব ভালোই চলছে, কিন্তু একটু ব্যস্ততা অবশ্যই রয়েছে, যার জন্য প্রত্যেকদিন হয়তো লাইভ প্রোগ্রাম করা হয় না, কিন্তু যেদিনে আমি প্রোগ্রাম করি আমি চেষ্টা করি যে একটু নতুন কিছু আপনাদের জানানোর জন্য। সেটা প্রয়োজন নেই যে আপনার এই রোগটা হয়েছে বা আপনার আশেপাশে কারোর হয়েছে বা হতে পারে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু জেনে রাখুন
জেনে রাখাটা খুবই প্রয়োজনীয়, কারণ জানা যদি থাকে আপনার, তবে আপনি আপনার ওই সমস্যাটা হলে আপনি বুঝতে পারবেন। নয়তো অনেকের ক্ষেত্রেই যেটা হয় যে কোনো সমস্যা হচ্ছে কিন্তু সেটা আপনারা হয়তো বুঝতে পারছেন না যেটা আদৌ কোনো সমস্যা কিনা। আজকে আমরা একটু গ্যাস্ট্রোপ্যারেসিস নিয়ে কথা বলবো, যেটি একটি আমাদের ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইন বা স্মল ইন্টেস্টাইন, তার একটি সমস্যা। আস্তে আস্তে তার কারণ কি, সিমটমস বা তার রিস্ক ফ্যাক্টর কি হতে পারে, কাদের হতে পারে, প্রত্যেকটাই আমরা একটু আজকে ডিসকাস করবো। একদম, আমরা আলোচনায় যাব, তবে তার আগে দেখে নিই টেলিফোনে আমাদের সঙ্গে কোন বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার, আমি মেদিনীপুর থেকে চন্দন পান্ডা বলছি। আচ্ছা, বলুন কি সমস্যা রয়েছে। ম্যাডামকে নমস্কার। নমস্কার। বলছি আমার এজ হচ্ছে 35, হুম, তো আমার চুল পেকে যাচ্ছে। আচ্ছা, তো আপনার বাড়িতে এরকম কারো সমস্যা রয়েছে যে অল্প বয়সে চুল সাদা হয়ে যাচ্ছে? না, তেমন তো কেউ নেই। আচ্ছা, আর কোনো পরীক্ষা কিছু আপনি করিয়েছেন? কোনো লিভার ফাংশন টেস্ট কিছু করিয়েছেন? কিছু করিনি, অবশ্য লিভারটা আমার প্রবলেম আছে। আচ্ছা, তো এই সমস্যাটা কতদিনের আপনার, এই চুলের সমস্যাটা? হয়ে গেল 4 বছর মতো। তো 4 বছর ধরে আপনার সমস্যা হচ্ছে, কোনো চিকিৎসা করাননি তার জন্য? না, কিছু করিনি। তো তাহলে কি করবেন? আপনার এখন 35 ইয়ার্স আপনি বললেন, তাই তো? হ্যাঁ। তো 4 বছর আগে থেকে আপনার হয়েছে, মানে 31 ইয়ার্স থেকে আপনার এই সমস্যাটা হচ্ছে। তো তখন তো আপনার আরো বেশি কনসার্ন হওয়া দরকার ছিল। আপনি আজকে যা কনসার্ন তার থেকে আরেকটু বেশি কনসার্ন হওয়া দরকার ছিল, ঠিক আছে? আচ্ছা দেখুন, প্রথমত আপনাকে বলবো যে আপনি একটা আপনার লিভার ফাংশন টেস্ট করান। এলএফটি রিপোর্ট যেটা হয়, রক্ত পরীক্ষা, একটা লিভার ফাংশন টেস্ট করান। একটা আপনি আইজি রিপোর্ট করুন, একটা অ্যালার্জির জন্য একটা আইজি রিপোর্ট করুন। যদি সম্ভব হয় আপনি থাইরয়েড রিপোর্টটাও করতে পারেন, কিন্তু আপনার প্রয়োজন হবে এলএফটি রিপোর্ট আর আইজি রিপোর্ট, এই দুটো পরীক্ষা আপনি অবশ্যই করাবেন। তাহলে আপনার লিভার সংক্রান্ত কোনো সমস্যা রয়েছে কিনা, তার থেকে আপনার গ্রেইং অফ হেয়ার হচ্ছে কিনা সেটা জানা যাবে। অ্যালার্জি যদি বেশি থাকে তাহলে সেখান থেকেও কিন্তু আপনার এই সমস্যাটা আপনার আসতে পারে। তো একটু আপনি এই রিপোর্টসগুলো একটু যত তাড়াতাড়ি সম্ভব একটু রিপোর্টসটা আপনি করিয়ে নিন। আর বলবো যে আপনি বাইরের খাওয়া দাওয়াটাকে একটু অ্যাভয়েড করুন। ফাস্ট ফুড, জাঙ্ক ফুড, এগুলো খাওয়াটা আপনি একটু অ্যাভয়েড করুন। এটাও কিন্তু আপনার এই চুলের সমস্যার একটা কারণ হতে পারে। একটুখানি নিজের যত্ন নিন। আগে রিপোর্টস গুলো করান, তারপর আপনি মেদিনীপুর থেকে ফোন করছেন। মেদিনীপুরে আমাদের 2-3টে চেম্বার রয়েছে। যে চেম্বার আপনার বাড়ির কাছাকাছি রয়েছে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে নিন। সেখানে এসে একটু আপনি দেখা করবেন, কি করতে হবে, কিভাবে থাকলে আপনি ভালো থাকবেন, কি খাবেন কি খাবেন না, সবটাই আমরা আপনাকে বলবো। আজকে কিন্তু আপনাদের কাছে রয়েছে বিশেষ সুযোগ, কারণ এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের সিএমও আজকে আমাদের সঙ্গে রয়েছেন। তিনি আজকে বিশেষ একটি বিষয় নিয়ে আলোচনা করবেন। তৎসহ আপনাদেরকে এমন কিছু জিনিস তিনি জানাবেন, যে জিনিসগুলো হয়তো আপনার সাথে প্রতিদিন ঘটছে কিন্তু আপনি বুঝতে পারছেন না যে এই জিনিসগুলো ঘটার কারণে আপনার সাথে ভবিষ্যতে কি হতে পারে। তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে, যেটা ম্যাডাম বললেন, গ্যাস্ট্রোপ্যারেসিস। শুরুতেই ম্যাডামের থেকে জেনে নেব যে এই রোগটি কি। গ্যাস্ট্রোপ্যারেসিস আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে, লার্জ ইন্টেস্টাইন বা স্মল ইন্টেস্টাইন, সেগুলো প্রত্যেকটা আমাদের অর্গানই কিন্তু কোষ দিয়ে তৈরি। তার মধ্যে মাসল রয়েছে, নার্ভ রয়েছে। তো এই যে আমাদের যে ইন্টেস্টাইন রয়েছে তার মধ্যে মাসল যে রয়েছে, মাসলের একটা মুভমেন্টের জন্য আমরা যে খাবারটা খাই সেটা ইন্টেস্টাইন থেকে তার পরের যে অংশটি রয়েছে সেখানে কিন্তু সেটা স্থানান্তরিত হয়। এবার যদি আপনার সেই মাসলটা যদি ঠিকভাবে কন্ট্রাক্ট যদি না হয়, যেটাকে আমরা প্যারিস্টালটিক মুভমেন্ট বলে থাকি, কন্ট্রাকশন যদি ঠিকভাবে না হয় তাহলে আপনার কিন্তু খাবারটা ইন্টেস্টাইন থেকে তার পরের ধাপে কিন্তু সেটা যাবে না। ইন্টেস্টাইনের পরে সেটা আপনার অ্যানাসের মাধ্যমে সেটা বাইরের দিকে বেরিয়ে আসবে, কিন্তু যদি তার মুভমেন্টই না হয় তাহলে খাবারটা ওই জায়গাতেই আটকে থাকবে। সেটা দুটো কারণ হতে পারে। এক, যদি মাসল উইকনেস হয়ে যায়, যে আপনার ইন্টেস্টাইনের মাসলগুলো যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনার সেই মুভমেন্টটা হবে না। আরেকটি হচ্ছে আমাদের ইন্টেস্টাইনের মধ্যে একটু নার্ভ রয়েছে, যেটাকে আমরা ভেগাস নার্ভ বলে থাকি। যদি নার্ভ ড্যামেজ হয়ে যায়, মানে নার্ভের মধ্যে যদি ঠিকভাবে ব্লাড ফ্লো না হয়, তাহলেও কিন্তু আপনার এই গ্যাস্ট্রোপ্যারেসিসের মতো সমস্যা হতে পারে। যে আপনার নার্ভে যেহেতু আপনার ব্লাড ফ্লো হচ্ছে না, তার জন্য কন্ট্রাকশন ঠিকভাবে হবে না, খাবারটা নিচের দিকে নেমে আসবে না। এবার আপনার গ্যাস্ট্রোপ্যারেসিস হচ্ছে কিনা আপনি সেটা কি করে বুঝতে পারবেন? দেখুন, পেটের সমস্যার কিন্তু সিমটমস গুলো মোর অর লেস একই রকম থাকে। আপনার হয়তো দেখবেন যে আপনার ভমিটিং হচ্ছে, বা আপনার ডায়রিয়ার মতো সমস্যা হচ্ছে, পেটে ব্যথা থাকছে আপনার, বা আপনি খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকে আপনি দেখবেন আপনার পেটের মধ্যে একটা ব্যথা অনুভব হচ্ছে, আপনার স্টুল হয়তো ক্লিয়ার হচ্ছে না। তো মোর অর লেস পেটের প্রত্যেকটা সমস্যা কিন্তু এরকমই কিন্তু সিমটমস গুলো থাকে। এবার আপনার যদি এটা
একদিন দুদিনের সমস্যা হয় সেটা নিয়ে আমি বলবো ভয়ের কোনো কারণ নেই, কারণ আপনার অতিরিক্ত যদি খাওয়া দাওয়া হয়ে যায় বা আপনি যদি বাইরে খাওয়া দাওয়া বেশি করেন বা আপনার যদি ফুড পয়জনিং এর মতো সমস্যা হয় সেখানেও এই সিমটমস গুলো আসতে পারে। কিন্তু যদি আপনি দেখছেন যে না এই সমস্যাটা আপনার 1 মাস 2 মাস কন্টিনিউ আপনার মধ্যে থাকছে, যে আপনার যখন তখন আপনার লুজ মোশন হয়ে যাচ্ছে বা আপনার স্টুল ক্লিয়ার হচ্ছে না, পেটে ব্যথা খাবার কিছুক্ষণ পর বা বমি হয়ে যাচ্ছে, আপনার নজিয়া লাগছে, তো এরকম সমস্যা যদি হয় তাহলে কিন্তু একটু আপনাকে টেস্ট করার প্রয়োজন রয়েছে। তার জন্য এই গ্যাস্ট্রোপ্যারেসিসের সমস্যা বোঝার জন্য সবচেয়ে ভালো যেটা সেটা হচ্ছে সিটি স্ক্যান যদি করা হয় তাহলে ভালোভাবে সেটা ক্লিয়ারলি বোঝা যায়। এছাড়া আপনার কিছু ফিজিক্যাল কিছু এক্সামিনেশন রয়েছে, সেটা যে ডক্টর রয়েছে তারা বুঝতে পারবেন, কিছু ফিজিক্যাল এক্সামিনেশনের মাধ্যমেও সেটা কিন্তু ডিটেক্ট করা যেতে পারে। তো আপনার সমস্যাটাকে আগে বুঝতে হবে যে আপনার সমস্যাটা কোথায় আর কেন হচ্ছে, তারপর আসবে তার চিকিৎসা। আপনার সামান্য বমি হলো তাই বমির ওষুধ খেয়ে নিলেন, লুজ মোশন হচ্ছে তার ওষুধ খেলেন, কনস্টিপেশন হচ্ছে তার ওষুধ খেলেন, পেটে ব্যথার ওষুধ খেলেন, আলাদা আলাদাভাবে কোনো মেডিসিন খাওয়ার আপনার দরকার নেই। মূল সমস্যাটা কোথায় সেটাকে বুঝতে হবে, তার ট্রিটমেন্ট করলে আপনার এই যে সিমটমস গুলো সবকটাই ঠিক হয়ে যাবে। ঠিক এই কারণেই কিন্তু আমাদের এই অনুষ্ঠান করা, যার মাধ্যমে আপনারা জানতে পারবেন যে একটু আগেই আমি বলছিলাম যে আপনার জীবনে এমন দৈনন্দিন কিছু সমস্যা ঘটে চলেছে যার উৎস, যার কারণ আপনি খুঁজে পাচ্ছেন না, তাই আপনি যেটা মনে হচ্ছে সেরকম ভাবে নিজের উপর নিজে চিকিৎসা করে যাচ্ছেন, কিন্তু আপনি আমি কিন্তু চিকিৎসা করার জন্য বসে নেই। যারা বসে আছেন তাদের কাছে আসতে হবে, তার জন্য হেল্পলাইন নাম্বারে ফোন করতে হবে 9830235527 অথবা 9830235537। এই দুটি হেল্পলাইন নাম্বার রয়েছে, এই দুটি নাম্বারে ফোন করে চট করে চলে আসুন আপনার বাড়ির কাছে চেম্বারে। আমরা দেখে নেব টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে কোন বন্ধু রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি হাওড়া বেলুড়িয়া থেকে বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা রয়েছে আপনার? বলছি আমার হাত, দুটো হাতই যখন শুকনো থাকে তখন কোনো ব্যাপার নেই, সব ঠিকঠাকই আছে, কিন্তু 10 মিনিট জল ঘাটার পরেই না যেখানটা আঙুটি গুলো মানুষ করে আর কি, ওইগুলো পুরো লাল হয়ে যাচ্ছে, হাজার মতন হচ্ছে এবং পায়েও হচ্ছে, শুধু ওই আঙুলের যেখানে আঙুটি পড়ে ওইখান গুলো, আর পায়েতেও হচ্ছে, আর এমনকি আমার শরীরের গুপ্ত অঙ্গেও ওখানেও মানে জল ঘাটলেই হয়ে যাচ্ছে। আচ্ছা, এই সমস্যাটা কি আপনার ইদানিং হচ্ছে না অনেকদিন ধরেই ছিল? না না, এই 3-4 মাস ধরে হচ্ছে, যেখানটা আংটি পড়ে দুটো হাতি। বুঝতে পেরেছি। দেখুন, আপনার এটা তো ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। অতিরিক্ত যদি আপনি জল ঘাটাঘাটি করেন বা যদি আপনি একটু নোংরা জল বা একটু কাদা বালি এসবে যদি আপনি হাত দেন তাহলে আপনার এই সমস্যাগুলো দেখা দেবে। এটা আপনার ফাঙ্গাল ইনফেকশন হচ্ছে। অবশ্যই হাতকে আপনার শুকনো রাখতে হবে, কারণ সেটা আপনিও বুঝতে পারছেন যে হাতটা শুকনো থাকলে কোনো সমস্যা হচ্ছে না। তো অতিরিক্ত জল ঘাটাঘাটি করা আপনার চলবে না, বা আপনার কাপড় কাচার সাবান, বাসন ধোয়ার সাবান, ফিনাইল এগুলো আপনার খালি হাতে ইউজ করা চলবে না। যদি আপনাকে এগুলো করতে হয় আপনি গ্লাভস পরে করবেন, আর হাত অবশ্যই আপনাকে শুকনো রাখতে হবে। পায়ের মধ্যে আপনার হচ্ছে, আপনার জেনিটাল এরিয়াতেও হচ্ছে, তো এটা আপনার ফাঙ্গাল ইনফেকশনের জন্য হচ্ছে, ঠিক আছে? তো একটুখানি আপনি আইজি রিপোর্ট করান, যেটা অ্যালার্জি রিপোর্ট রয়েছে, রক্ত পরীক্ষা IgE একটা রিপোর্ট অবশ্যই আপনাকে করতে হবে। আপাতত বলবো যে আপনি জায়গাটাকে একটু শুকনো রাখবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, চেষ্টা করবেন যে প্রত্যেকদিন না হোক অ্যাটলিস্ট একদিন দুদিন অন্তর অন্তর আপনি একটু হয় সাবান দিয়ে চান করুন, বা সপ্তাহে একদিন একটু নিম পাতা সেদ্ধ করে ওই জলটা দিয়ে আপনি চান করুন। হাতের এই যে আঙুলের মাঝখানগুলো বা আপনার পায়ের আঙুলের যে মাঝখানগুলো সেগুলোকে ড্রাই রাখতে হবে, শুকনো রাখতে হবে, তবেই কিন্তু আপনার এই সমস্যার সমাধান হবে, ঠিক আছে? আর একটু আইজি রিপোর্টটা করবেন। যদি আপনার মনে হয় যে না একটু আমার চিকিৎসার প্রয়োজন রয়েছে, হাওড়ায় আমাদের অনেকগুলো চেম্বার রয়েছে, আপনি যে কোনো চেম্বার যেটা আপনার বাড়ির কাছাকাছি মনে হচ্ছে সেখানে আপনি এসে দেখা করতে পারেন। আপাতত যেটা আপনার করার রয়েছে, আপনি চিংড়ি মাছ, ডিম, বেগুন, দুধ এগুলো একটু কম খাবেন, জায়গাগুলোকে একটু ড্রাই রাখার চেষ্টা করুন, শুকনো রাখার চেষ্টা করুন, নিজেকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। আর আপনার ব্যবহারের জামা কাপড় আপনি সেটা আলাদাভাবে পরিষ্কার করে ধুয়ে রাখবেন। আর আপনার ব্যবহারের যে জামা কাপড় সেটা আপনি ব্যবহার করবেন, অন্য কেউ ব্যবহার করলে তারও কিন্তু সেই সমস্যাটা আসতে পারে। আপনি হাওড়া থেকে বলছিলেন। হাওড়ায় কিন্তু বেলুড়, বাল্টিকুড়ি এবং শিবপুর 3 জায়গায় রয়েছে চেম্বার। এছাড়াও কলকাতার হাতিবাগান, ল্যান্সডাউন এবং আমতলাতে চেম্বার রয়েছে। হেড অফিস রয়েছে মধ্যমগ্রামে। তবে আপনি যেহেতু হাওড়া থেকে, আপনার জন্য বাল্টিকুড়ি, শিবপুরটাই বেশি কাছে হবে। আপনি একটু হাওড়ার ইন্টেরিয়রে থাকেন বললেন।
তো বাকি যে জায়গাগুলো চেম্বার রয়েছে আমি সেগুলোও একবার এই ফাঁকে জানিয়ে দিই। হেরিয়াতে ডক্টর এ হালদারকে আপনারা পেয়ে যাবেন মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার, কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী, গুয়াহাটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে থাকছেন ডক্টর এ হালদার, ঝাড়গ্রামে আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বনগাঁতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিং এ আপনারা পাচ্ছেন ডক্টর আর দেকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মালদাতে থাকছেন ডক্টর বি শর্মা, বর্ধমানে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, বহরমপুরে আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, নিউ আলিপুরদুয়ারে থাকছেন ডক্টর বি শর্মা, দুর্গাপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার, কোচবিহারে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, হলদিয়াতে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, জামশেদপুরে আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে এবং গঙ্গারামপুরে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে। সেপ্টেম্বরের 6 তারিখ আপনারা পেয়ে যাচ্ছেন আসানসোলে ডক্টর বি শর্মাকে, 14 তারিখ পেয়ে যাচ্ছেন আগরতলাতে ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে 15ই সেপ্টেম্বর আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর এস ঘোষালকে এবং দিল্লিতে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরেও কিন্তু পৌঁছে গেছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, দিল্লিতে আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে 16ই সেপ্টেম্বর। অনেকক্ষণ ধরে একজন বন্ধু টেলিফোনে অপেক্ষা করছেন, অনেক ধন্যবাদ আপনাকে এতক্ষণ অপেক্ষা করার জন্য। বলুন কে বলছেন? আমি মুর্শিদাবাদ থেকে সুপ্রিয়া বলছি। কোথা থেকে বলছেন? মুর্শিদাবাদ থেকে। বলুন কি সমস্যা রয়েছে? হ্যালো, হ্যাঁ মুর্শিদাবাদ থেকে। হ্যাঁ কি সমস্যা রয়েছে বলুন। আমার সমস্যাটা হলো দিন সারাদিন কিছু হয় না, রাত হলে আমার পা হাত যন্ত্রণা হচ্ছে। আচ্ছা, রাত হলে পা যন্ত্রণা করে। বেশ, তো আপনার শুধু রাত্রিবেলায় গা হাত পা যন্ত্রণা করে, সারাদিন কোনো সমস্যা হচ্ছে না? না না, সারাদিন কোনো সমস্যা হয় না। আচ্ছা, একটু বয়সটা আপনার বলবেন? আমার হচ্ছে 27। আচ্ছা, 27 বছর আপনার বয়স, আপনার সারাদিন আপনার ব্যথা হচ্ছে না, রাত্রিবেলা আপনার গা হাত পা ব্যথা করছে। দেখুন, আমার মনে হয় এটা নিয়ে খুব বেশি চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আপনি এখন হয়তো সারাদিন প্রচুর কাজকর্ম আপনি করছেন, এবার এই কাজকর্মের মধ্যে আপনি থাকছেন বলে আপনি ব্যথাটা অনুভব করতে পারছেন না। এবার যখন আপনি রাত্রিবেলা যখন আপনি কাজকর্ম সেরে আপনি যখন শুতে যাচ্ছেন, রেস্ট করছেন, তখন আপনার মনে হচ্ছে আপনার গা হাত পায়ে ব্যথা হচ্ছে। তো আমার মনে হয় সেটা নিয়ে খুব বেশি একটা ভাবার কোনো কারণ নেই। আপনি একটু চেষ্টা করুন যে আপনি চান করবেন যখন, সেটা আপনি গরম জলে স্নানটা করবেন, তাহলে আপনার ব্যথা ব্যথাগুলো অনেকটা কম থাকবে। আর একটুখানি আপনার যে জায়গায় ব্যথা হচ্ছে সেখানে একটু হালকা গরম সেক দিন, শুকনো গরম সেক দেবেন। একটুখানি আমার মনে হয় আপনার নিজের যত্ন নেওয়ার দরকার রয়েছে। কাজ অবশ্যই করবেন, কিন্তু আপনি আস্তে আস্তে করুন, বা আপনি খুব বেশি ভারী কাজ আপনি করবেন না। একবারে কাজটাকে দরকার হলে আপনি দুবারে করুন, তাহলে আপনার এই যে ব্যথাগুলো দেখবেন এমনিতেই আপনার অনেকটা কম থাকছে। আর আপনি মুর্শিদাবাদ থেকে ফোন করছেন, বহরমপুর আমাদের চেম্বার রয়েছে। যদি আপনার মনে হয় যে না আপনার সমস্যার সমাধান এর পরেও হয়নি, একটু আমি আপনাকে বলবো যে আপনার যদি সম্ভব হয় একটু বহরমপুর আমাদের চেম্বার রয়েছে, সেখানে এসে একবার একটু দেখা করবেন, তাহলে আপনার আর অন্য কোনো সমস্যা থেকে আপনার ব্যথা হচ্ছে কিনা সেটা আমরা ব্লাড টেস্ট করাবো, বা ফিজিক্যালি দেখতে পেলে আরো বেটার আমরা সেটা এক্সপ্লেন করতে পারবো। যদি সম্ভব হয় একটু বহরমপুর চেম্বারে আপনি দেখা করবেন। এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার কিন্তু সবসময় জোর দিয়ে থাকে রিপোর্ট বেসড ট্রিটমেন্টের ওপরে। আপনি যে সমস্যার মধ্যে রয়েছেন, এই যেমন এখনই যিনি ফোন করেছিলেন তিনি সমস্যার কথা বললেন, তিনি নিজের বিষয়ে সচেতন হয়েছেন, এই অনুষ্ঠানের মাধ্যমে হয়তো হয়েছেন। তো তিনি ফোন করলেন, ডাক্তার ম্যাডাম যেটা বললেন যে হয়তো এটা খুব বেশি সমস্যা নয়, কিন্তু যদি এটা খুব বেশি সমস্যা হয় সেটা কিন্তু এখান থেকে আপনাকে না দেখে শুধু আপনার মুখে এইটুকু শুনে কখনোই বলা সম্ভব নয়। খুব স্বাভাবিক কথা সেটাই, তার জন্য করতে হবে রিপোর্ট, এবং সেই রিপোর্টটা করে নিয়ে আসতে হবে, দেখাতে হবে আমাদের বিশেষজ্ঞ ডাক্তারবাবুদের। তারা দেখে তবেই কিন্তু আপনার সুচিকিৎসা করতে পারবে। রিপোর্ট দেখে তবে চিকিৎসার পরে আবারও রিপোর্ট, যাতে আপনি নিজেই দুটো রিপোর্টের মধ্যে ট্যালি করে দেখে নিতে পারেন যে আপনি আগে কি পর্যায়ে ছিলেন এবং এখন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে চিকিৎসা করানোর পর এক্স্যাক্টলি কি অবস্থায় রয়েছেন। আমরা দেখে নেব টেলিফোনে কে রয়েছেন আমাদের সঙ্গে। নমস্কার। হ্যাঁ নমস্কার, আমি বেলগড়িয়া থেকে প্রত্যুষ রয় বলছি। আচ্ছা, বলুন কি সমস্যা রয়েছে আপনার? হ্যাঁ বলছি ম্যাডাম, আমার সমস্যাটা হচ্ছে অফিসে বেশিক্ষণ বসে থাকার সত্ত্বে আমার কোমর প্রচুর ব্যথা করে, মানে রাতে গেলে আর ঘুমোতে পারি না, এত ব্যথা। এই 15-20 দিন হলো এটা হচ্ছে।
আচ্ছা, দেখুন এটা যারা অফিসে এরকম কাজ করে অনেকক্ষণ ডেস্কে বসে যারা কাজ করে তাদের একটা খুব কমন এই সমস্যাটা, ঘাড়ে ব্যথা বা কোমরে ব্যথা এই সমস্যাটা। তো প্রথমত আপনাকে বলবো যে আপনি তো কাজ করছেন, সেটা তো বলা যাবে না যে কাজ করবেন না, কিন্তু আপনি ধরুন একরকম ভাবে 1 ঘন্টা 1.5 ঘন্টা আপনি বসে আছেন, তারপর আপনাকে বলবো যে আপনি উঠে তারপর একটু আপনি চলাফেরা করুন বা একটু স্ট্রেচিং যেগুলো হয় একটু স্ট্রেচিং করুন, বা যদি আপনার একটু শুয়ে রেস্ট করা যায় সেটাও আপনি করতে পারেন। পশ্চারটা আপনাকে চেঞ্জ করতে হবে। একভাবে যদি আপনি অনেকক্ষণ 6 ঘন্টা 7 ঘন্টা একভাবে যদি আপনি বসে থাকেন, সেটা আপনার কিন্তু কোমরে পরবর্তী সময় আরো বেশি সমস্যা সৃষ্টি করতে পারে। তো আপনি একটা সেফ সাইডের জন্য আপনার কোমরের একটা এক্সরে রিপোর্ট করিয়ে নিতে পারেন যে আপনার কোমরের হাড়গুলো ক্ষয় পাচ্ছে কিনা বা অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা সেটা বোঝা যাবে। কিন্তু আপনাকে যেটা করতে হবে, আপনি 1-2 ঘন্টা বসে আপনি কাজ করছেন, তারপর উঠে বেশি নয় 5 মিনিট একটু আপনি হাঁটাহাঁটি করুন বা কিছু স্ট্রেচিং এক্সারসাইজ রয়েছে সেটা আপনি করতে পারেন। আপনার মুভমেন্টটাকে চেঞ্জ করতে হবে, পশ্চারটাকে চেঞ্জ করতে হবে। আর বাড়িতে আপনাকে বলবো যে আপনি শক্ত বিছানায় আপনি ঘুমাবেন, কাঠের উপর আপনি তোষক দিয়ে ঘুমান, ওই নরম স্লিপ ওয়েল এসবের মধ্যে আপনি ঘুমাবেন না, তাহলে আপনার কিন্তু কোমরের ব্যথা আরো বেশি বাড়বে। আর একটুখানি আপনি গরম সেক দেবেন, যে জায়গাটায় আপনার ব্যথা হচ্ছে একটু গরম সেক দিন। যদি আপনি বাইক বা স্কুটি গাড়ি এসব যদি আপনি চালান, তাহলে বলবো যে আপনি ওই সময়টায় একটুখানি কোমরের যে বেল্ট রয়েছে এলএস স্পাইন বেল্ট সেগুলো আপনি একটু ব্যবহার করতে পারেন, তাহলে কি বেশি জার্কিং হবে না, কারণ যত বেশি জার্কিং হবে ততই কিন্তু আপনার ব্যথাটা বাড়বে। তো বেল্ট পরে আপনার হয়তো সমস্যার সমাধান হবে না, কিন্তু আপনি একটু রিলিফ পেতে পারেন যখন আপনি গাড়ি বা বাইক চালাবেন, তখন আপনি সেটা ব্যবহার করবেন। আর একটুখানি আপনাকে বলবো যে আপনি একটা এক্সরে রিপোর্ট করিয়ে নিন আপনার সেফ সাইডের জন্য। আপনি বললেন আপনি বেলঘরিয়া থেকে বলছিলেন, আপনার বাড়ির সব থেকে কাছে চেম্বার রয়েছে হাতিবাগানে। অবশ্যই করে সেখানে চলে আসুন, রিপোর্টটা করিয়ে আসার আগে একটা ফোন করে নেবেন 9830235527 অথবা 9830235537 এই নাম্বারে। আজকের আমাদের যে বিষয় আলোচনা চলছে গ্যাস্ট্রোপেরোসিস। হয়তো ইতিমধ্যে অনেকেই এই সমস্যায় ভুগছেন, কিন্তু ঠিক যেরকম একটু আগে ডাক্তার ম্যাডাম বলছিলেন যে পেটে ব্যথা হচ্ছে, পেটে ব্যথার ওষুধ খেয়ে নিলাম, একটা পেন কিলার, কিংবা বমি হচ্ছে তার জন্য একটা ভমিটিং এর ওষুধ খেয়ে নিলাম, এই করে করে কিন্তু আপনারা নিজেদের বিপদ নিজেরাই ডেকে আনছেন নিজেদের অজান্তে। কি করলে এই সমস্যা থেকে উপকার পেতে পারেন তা আমরা জানবো, তার আগে দেখে নেব টেলিফোনে আমাদের সঙ্গে এই মুহূর্তে কে রয়েছেন। নমস্কার। নমস্কার, বেলুর থেকে বলছি। বেলুর থেকে বলছেন, বলুন কি সমস্যা রয়েছে? অবস্থা ওই পায়ের হাঁটুটা যন্ত্রণা অনেক কিছু হয়, জামা খুললেও তাতে খুব প্রবলেম হয়। ছবি এক্সরে হয়েছিল, ওতে কোনো কিছুই ধরা পড়েনি। আচ্ছা, হাঁটুর এক্সরে আপনার হয়েছে কিন্তু তাতে কোনো সমস্যা আপনার ধরা পড়েনি, তাই তো? হ্যাঁ হ্যাঁ। তো আপনার এই হাঁটুর ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? এই 3-4 মাস মতো। 3-4 মাস। একটু বয়সটা বলবেন আপনার? 55। আচ্ছা, দেখুন আপনার যদি এক্সরে রিপোর্ট করা হয়ে গিয়ে থাকে আর তাতে যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো সেটা খুব ভালো কথা, কিন্তু আপনার ব্যথা যেহেতু হচ্ছে হাঁটুতে তার তো অবশ্যই একটা কারণ থাকবে। এবার আপনি এক্সরে রিপোর্ট করেছেন, তার থেকে হয়তো আপনি সেটা জানতে পারবেন যে আপনার অস্টিওআর্থ্রাইটিস বা অস্টিওপোরোসিস বা অস্টিওফাইটস এগুলো রয়েছে কিনা। যদি এগুলোর কোনো সমস্যা না থাকে তাহলে কিন্তু আপনাকে একটু আমি বলবো যে ব্লাড টেস্ট করার দরকার রয়েছে। আপনি একটু আপনার ইউরিক অ্যাসিড রিপোর্টটা করাবেন, সিআরপি রিপোর্ট করাবেন, আর আপনার আরএফ একটা রিপোর্টটা অবশ্যই করাবেন, কারণ আপনার কোথাও তো একটা সমস্যা রয়েছে যার জন্য আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে। যদি আপনি কোনো চোট না পেয়ে থাকেন তাহলে আপনার কোথাও তো একটা সমস্যা হচ্ছে যার জন্য আপনার হাঁটুতে ব্যথা হচ্ছে। তো একটুখানি আপনি আপনার একটা রক্ত পরীক্ষা করান। হাঁটু ভাঁজ করে আপনি একদমই বসবেন না, বেশি চলাফেরা করা বা অনেকক্ষণ আপনার দাঁড়িয়ে থাকা, সিঁড়ি ওঠা নামা করা, এগুলো আপনি একটু বন্ধ করুন। আর একটু বলবো যে আপনার এক্সরে রিপোর্ট তো করাই আছে, একটু ব্লাড টেস্টও আপনি করান। তারপর যদি আপনি মনে করেন যে না আপনার ব্যথাটা এখনো রয়ে গেছে, পারসিস্ট করছে, কমছে না, বা তার একটা চিকিৎসা আপনি করতে চাইছেন, তাহলে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করুন, যোগাযোগ করুন। কোথায় কখন এলে আপনি ডক্টরকে দেখাতে পারবেন জেনে নিন, রিপোর্টস গুলো নিয়ে একবার আসুন। আমরা তাহলে দেখবো যে আপনার কোথায় কি সমস্যা হচ্ছে। আগে তো সমস্যাটা আপনাকে বুঝতে হবে, তারপর সেই সমস্যার সমাধান হবে। ওই ব্যথা হচ্ছে বলে একটা কোনো মলম লাগালাম বা ওষুধ খেলাম সেটা করলে কিন্তু হবে না, কারণ আপনাকে একদম রুট কজ যেখান থেকে আপনার ব্যথার শুরু, আগে কিন্তু সেই জিনিসটাকে আপনার ঠিক করতে হবে। বেলুর থেকে আপনি ফোন করছেন, বেলুরেই কিন্তু রয়েছে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চেম্বার। কোথায় রয়েছে চেম্বার, কখন যাবেন, কিভাবে যাবেন, সবকিছুই আপনি জানতে পেরে যাবেন হেল্পলাইন নাম্বারে ফোন করে। আমরা আরেকবার আলোচনায় ফিরবো যে এই রোগটি কেন হয়।
গ্যাস্ট্রোপ্যারেসিস প্রথম কথা তো হচ্ছে যে আপনার মাসেল উইকনেস থেকে হতে পারে, সেটা আপনার ইন্টেস্টাইনের মাসেল, আপনার বডির মাসেল নয়, ইন্টেস্টাইনের মধ্যে মাসেল রয়েছে তার উইকনেস থেকে আপনার হতে পারে। যে নার্ভ যেটা রয়েছে ভেগাস নার্ভ, সেটা যদি আপনার ড্যামেজ হয় তার থেকে আপনার হতে পারে। এছাড়া কিছু কারণ রয়েছে, সেটা হচ্ছে যে আপনি যদি লং টার্ম কোনো মেডিসিনের মধ্যে থাকেন, হতে পারে সেটা আপনার সুগারের মেডিসিন, হতে পারে সেটা আপনার ব্যথার জন্য আপনি হয়তো প্রায়ই কোনো না কোনো আপনি ওষুধ খাচ্ছেন, কোনো স্টেরয়েড মেডিসিন আপনি রেগুলার নিচ্ছেন, তার একটা সাইড এফেক্ট হিসেবেও কিন্তু আপনার গ্যাস্ট্রোপ্যারেসিসের মতো সমস্যা আসতে পারে। আরেকটি হচ্ছে যদি আপনার কোনো মেজর কোনো অ্যাক্সিডেন্ট হয়, তার থেকে যদি আপনার ইন্টেস্টাইনের মধ্যে কোনো কিছু নষ্ট হয়ে যায়, খারাপ হয়ে যায়, অনেক সময় হয় যে খুব বড় অ্যাক্সিডেন্টের জন্য ইন্টেস্টাইন কেটে বাদ দিতে হচ্ছে বা কিছু অংশ কাটতে হচ্ছে, তো সেখান থেকেও কিন্তু আপনার গ্যাস্ট্রোপ্যারেসিসের মতো আপনার সমস্যা আসতে পারে। তো তার জন্য যে কোনো মেডিসিন লং টার্মে কিন্তু কখনোই সেটা নেওয়া একদমই উচিত নয়, কারণ আমরা অলরেডি জানি যে প্রেশার সুগারের মেডিসিন থেকে পরবর্তী সময়ে অনেকদিন ইউজ করার পর একটা তার সাইড এফেক্ট চলেই আসে, সেটা হয়তো প্রথমত কিডনি বা নার্ভ এগুলোকে এফেক্ট করে, কিন্তু গ্যাস্ট্রোপ্যারেসিসের মতো সমস্যাও কিন্তু কোনো লং টার্ম মেডিসিনের জন্য হতে পারে, সেদিকেও কিন্তু একটু খেয়াল রাখতে হবে। ওই যে ব্যথা হলে ব্যথার ওষুধ খেয়ে নিলাম বা জ্বর হচ্ছে জ্বরের ওষুধ খেয়ে নিলাম, কারণ জানলাম না, সেরকমটা করলে কিন্তু হবে না। বা কোনো একটা আপনার পার্টিকুলার কোনো স্টেরয়েড মেডিসিন আপনার চলছে বা কোনো হরমোনাল থেরাপি আপনার মধ্যে চলছে, তাহলেও কিন্তু আপনার এই সমস্যা আসতে পারে। আমরা দেখে নেব টেলিফোন এই মুহূর্তে আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার। নমস্কার, হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বাগাজার থেকে বলছি। আমার কোমরে পিছনে লাম্বার স্পন্ডলাইটিস আছে, তার থেকে না সামনের দিকে ব্যথাটা আছে, যার জন্য আমি এক্সরে করিয়েছি। এক্সরে রিপোর্টটা দেখাতে 12 নাম্বার ডিস্কটা একটু ডিস্ট্রয় হয়েছে। তাই আপনি যে ম্যাডামকে বলছিলেন বেল্টের কথা একটু বুঝতে হবে, আর আমার কি কি ভাবে চলতে হবে, কি করণীয়। আপনার লাম্বার স্পন্ডলাইটিস রয়েছে আপনি বললেন, আর আপনার হ্যাঁ আরেকটা আপনি কি বলেন, আপনার হাড় যেটা সেটা ডিসকলিটেড হয়ে আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, 12 নাম্বার যেটা। আচ্ছা, তো এবার আপনার যেটা বক্তব্য, হাড়ের ডেনসিটিও একটু কম। আচ্ছা, তো এর জন্য আপনি কি করছেন এখন, কোন চিকিৎসার মধ্যে আছেন? আমি এক্সরেটা করালাম কালকে, রিপোর্টটা কালকে রাতে নিয়ে আসলো। বেশ বেশ। দেখুন প্রথমত তো কথা বলছিলেন না আপনি বেল্টের কথা। হ্যাঁ দেখুন, বেল্ট দিয়ে তো আপনার ডিসকলিশন যেটা সেটা ঠিক হবে না, বা আপনার লাম্বার স্পন্ডলাইটিসও আপনার ঠিক হবে না। বেল্ট আমরা কেন বলি, যাতে আপনার শিরদাঁড়াটা যাতে একটা জায়গায় থাকে, যাতে পশ্চারটা মেনটেন হয়। বেল্ট দিয়ে কখনো কোনোদিন কোনো ডক্টরই বলবে না যে বেল্ট দিয়ে থাকুন আপনার ঠিক হয়ে যাবে, সেটা কোনোদিনও হয় না। বেল্ট আমরা এর জন্যই ব্যবহার করতে বলি যাতে আপনার শিরদাঁড়াটা একটা জায়গায় থাকে, আপনার পশ্চারটা যাতে ঠিক থাকে। বেল্ট সবসময় পরার কোনো দরকার নেই, আপনি যখন বাইরে কোথাও ট্রাভেল করছেন তখন বেল্টটা পরুন, যাতে জার্কিং না হয়, কারণ জার্কিং যত বেশি হবে ততই কিন্তু আপনার হাড়গুলোর মধ্যে সমস্যা আরো বাড়বে। লাম্বার স্পন্ডলাইটিস রয়েছে আপনার, তার মানে আপনার হাড়গুলো ক্ষয় পাচ্ছে। এবার বেল্ট করলে তো সেই ক্ষয় পড়াটা আপনার কমবে না, সেটা আপনার কি হবে, শিরদাঁড়াটা একটা জায়গায় থাকবে, আপনার জার্কিং এর জন্য যেটা ক্ষতি হবে সেটা আপনার হবে না, তার জন্য বেল্ট পরতে বলা। কিন্তু এবার রইল কথা যে আপনার যে লাম্বার স্পন্ডলাইটিস রয়েছে, যে আপনার হাড় ক্ষয় পাচ্ছে, সেটা কি করে আপনার ঠিক হবে, আপনার যে ডিসকলিটেড হয়ে গেছে সেটা আপনার কি করে ঠিক হবে। আস্তে আস্তে আপনার এই হাড়ের সমস্যা থেকে নার্ভের সমস্যায় চলে আসবে। হাড় যখন আপনার ক্ষয় পেতে থাকবে, ওটা ক্ষয় পেতে পেতে গিয়ে কি একটা জায়গায় গিয়ে চেপে যাবে, একটা একটার উপরে সে হাড়গুলো বসে যাবে। এবার সেটা আপনার ঠিক হাড়ের পেছন দিকে কিন্তু নার্ভগুলো রয়েছে, নার্ভের ওপর গিয়ে চাপ দেবে। এবার নার্ভ আপনার কম্প্রেসড হয়ে গেলে সেখান থেকে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যাবে, হাতে পায়ে আপনার ঝিঝি ধরা, অবশ হয়ে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু আপনার চলে আসবে আস্তে আস্তে। তো একটুখানি আপনাকে বলবো যে আপনি বাঘাযতীন থেকে ফোন করছেন, আমার মনে হচ্ছে আপনার জন্য ল্যান্সডাউন চেম্বার কাছাকাছি হতে পারে, একটু বলবো যোগাযোগ করুন, কারণ তার কিন্তু চিকিৎসারও প্রয়োজন রয়েছে। বেল্ট আপনি পরতেই পারেন, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু বেল্ট করলে কিন্তু আপনার এমন নয় যে সমস্যার সমাধান হবে, বা যেটা ক্ষয় পাচ্ছে সেটাকে তো স্টপ করতে হবে। হয়তো যেটা ক্ষয় পেয়ে গেছে সেটা আমরা আপনাকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু এর থেকে বেশি যাতে ক্ষয় না হয় সেই জায়গাটা আমরা কিন্তু আপনাকে করে দিতে পারবো, বা আপনার নার্ভ যাতে ড্যামেজ না হয় সেই জায়গাটাও কিন্তু করা সম্ভব রয়েছে। তো একটু আপনাকে বলবো যোগাযোগ করুন। রিসেন্টলি আপনি রিপোর্ট করিয়েছেন, ওয়েট নিলে একটু অন্যরকম লাগে, মানে মাথাটা ঘোরে মনে হয়। আপনার এবার শিরদাঁড়া যেটা কোমরের
হাড় নষ্ট হচ্ছে আস্তে আস্তে, আপনার এবার ঘাড়ের হাড়টাও নষ্ট হবে। যদি আপনার সার্ভাইকাল স্পন্ডিলাইটিসের মতো সমস্যা থাকে তাহলে আপনার মাথা ঘোরা বা আপনার ঘাড়ে ব্যথা হবে, এইসব সমস্যাগুলো আস্তে আস্তে আসবে। একটু শক্ত বিছানায় আপনি শোবেন, নরম বিছানায় শোবেন না, শক্ত বিছানায় আপনি শোবেন, আপনার জন্য ভালো হবে। নিচে ফ্লোরে কিন্তু আবার শোবেন না, আপনি এমনিতে কাঠের বিছানার মধ্যে শোবেন। আর একটু পাতলা বালিশ ব্যবহার করার আপনি চেষ্টা করুন। যেভাবে প্রত্যেক দিন অসংখ্য মানুষ, ঠিক এই যে দিদিভাই যিনি ফোন করেছিলেন তিনি যে কথাটা বললেন যে তিনি তার ব্যাপারে কতটা সচেতন, তার জন্য কিন্তু তিনি অলরেডি এক্স-রে করিয়েছেন। তিনিও জানেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে সব সময় কিন্তু রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়ে থাকে, তার জন্য তিনি অলরেডি করিয়ে ফেলেছেন এক্স-রে। এবার তাকে যেটা করতে হবে, তার বাড়ির কাছে চেম্বারে চলে আসতে হবে, হেল্পলাইন নাম্বারে একটা টেলিফোন করে। এখান থেকে যতটা টিপস দেওয়া সম্ভব, যতটা সাহায্য করা সম্ভব, ততটাই কিন্তু ডাক্তারবাবুরা চেষ্টা করেন। কিন্তু তারপর তাকে না দেখে, তার রিপোর্ট না দেখে তো সম্পূর্ণ চিকিৎসা সম্ভব নয়। তার জন্য অবশ্যই করে চলে আসতে হবে এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের আপনার বাড়ির কাছের চেম্বারে। আমরা দেখে নেব টেলিফোনে কে রয়েছেন। নমস্কার। নমস্কার, মঞ্জিব হালদার বলছিলাম। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যালো। হ্যাঁ, কোথা থেকে বলছেন? হ্যাঁ, উত্তরপাড়া। আচ্ছা, বলুন কি সমস্যা রয়েছে আপনার? সমস্যা বলতে 1 সপ্তাহ ধরে দাঁতের মাড়ি ফুটেছে, খুব ব্যথা। ওষুধ খাচ্ছি কিন্তু কমছে না তাও। 1 সপ্তাহ ধরে দাঁতের মাড়ি ফুলেছে, ঠিক আছে, আপনি শুনতে থাকুন। আচ্ছা, তার থেকে কি রক্ত পড়ে আপনার? না না না, রক্ত পড়ে না, কিন্তু দাঁতের মাড়ি ফুলেছে এবং আজকের দাঁত মনে হচ্ছে উঠবে। আচ্ছা, বেশ, দেখুন, যদি আপনার আক্কেল দাঁত ওঠে সেটাতে তো কিছু অ্যাজ করার নেই, সেটা যদি ওঠার হয় সেটা উঠবে। এবার যদি এরকম হয় যে ভেতরে আপনার সেটা ইনসাইড হয়ে আছে, বাইরের দিকে বেরোতে পারছে না, হয়তো সামান্য একটু আপনার মাড়িটা ইনসিশন দিতে হবে। আপনি এখন রিলিফ পাওয়ার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনি একটু সামান্য গরম জল করুন, তার মধ্যে কিছুটা নুন দেবেন, যেটা আমরা খাবার লবণ যেটা ব্যবহার করি সেই নুনটা দিয়ে, ওই জলটা দিয়ে আপনি একটু কুলকুচি করুন। তাহলে কি আপনার যে ফুলে আছে যে আপনার মাড়িগুলো বা যেটা ব্যথা হচ্ছে সেটা আপনি অনেকটা রিলিফ পাবেন তার থেকে। এই জিনিসটা আপনি একটু করতে পারেন। একটু বলবো যে আপনি একটু আপনার আক্কেল দাঁত আছে কিনা বা সেটা উঠছে কিনা সেটা একটু দেখিয়ে নেওয়ার দরকার রয়েছে। কারণ অনেক সময় হয় কি, ওপরের মাড়িটার লেয়ারটার জন্য সেটা ওপরের দিকে উঠতে পারে না, হালকাটা ইনসিশন দিয়ে দিলে, মানে হালকা করে একটু কেটে দিলে সেটা আপনার তারপর বেরিয়ে যাবে। তো একটুখানি আপনার এখন আপাতত একটু গরম জল দিয়ে কুলকুচি করুন, আর যদি সম্ভব হয় কোনো একটু ডেন্টিস্টের সাথে একটু কনসাল্ট করে নেবেন। আপনার বাড়ির কাছেই কিন্তু বেলুড়ে চেম্বার রয়েছে, অবশ্যই করে চলে আসতে পারেন, অবশ্যই করে দেখাতে পারেন আপনার যা কিছু সমস্যা রয়েছে। যেমন ইনি ফোন করেছিলেন দাঁতের জন্য, এর আগের জন কিন্তু ফোন করেছিলেন তার হাড়ের সমস্যার জন্য। আমরা আজকে আলোচনা করছি গ্যাস্ট্রোপ্যারালাইসিস নিয়ে। অর্থাৎ বুঝতেই পারছেন এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার, যা আমি শুরুতেই বলছিলাম, একেবারে হোলসাম একটা এমন জায়গা যেখানে আপনি আপনার যাবতীয় সমস্যার কিন্তু সমাধান পেতে পারেন। এবং যারা কিনা দীর্ঘদিন ধরে বা হয়তো সদ্য দেখতে পাচ্ছেন তার স্কিনে, চুলে কিছু সমস্যা রয়েছে যেটা কিনা আপনার সৌন্দর্যের হানি করছে, তাদের জন্যই কিন্তু এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টার একটি নতুন প্রচেষ্টা শুরু করেছে যার নাম লা এলিগেন্স। সেখানে এসে আপনি আপনার যাকে বলে এস্থেটিক বিউটিফিকেশন, তার ট্রিটমেন্টও করাতে পারেন। আমরা দেখে নেব টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার। নমস্কার। হ্যাঁ, কোথা থেকে বলছেন? আসানসোল থেকে বলছি। আসানসোল থেকে বলছেন, আচ্ছা বলুন কি সমস্যা রয়েছে আপনার? যখন নিঃশ্বাস নিচ্ছি, মানে শ্বাস নিতে গেলে বুকে একটা ব্যথা অনুভব করছি, এটা প্রায় 1 মাসের বেশি হচ্ছে আমার। আর বেশিরভাগ সময় শ্বাস নিতে গেলে বুকে ব্যথা লাগছে। আচ্ছা, বুকের আমার কোনো সর্দি বা ঠান্ডা লাগার কোনো রকম সমস্যা নেই, আপাতত ঠিকঠাকই আছি, কিন্তু এরকম হচ্ছে কেন বলতে পারছি না। আপনার বুকের কোনো পার্টিকুলার জায়গায় ব্যথা হচ্ছে, যে ডান দিকে, বা দিকে, বা মাঝখানে, না গোটা বুকেই ব্যথা হচ্ছে? ডান দিকে। আচ্ছা, দেখুন, আপনার যদি শ্বাস নিতে গেলে আপনার যদি এরকম বুকে ব্যথা হয়, আপনি যেটা অনুভব করছেন, একটু আপনাকে বলবো যে আপনি এক্স-রে রিপোর্ট যদি একটা করাতে পারেন খুব ভালো হবে। আর একটু আপনাকে বলবো যে আপনি একটু প্রাণায়াম করা শুরু করুন, কারণ আপনার শ্বাসকষ্টের কোনো সমস্যা নেই তো আপনার? না, শ্বাসকষ্টের কোনো সমস্যা নেই, কিন্তু শ্বাস নিতে গেলে বুকে লাগে। বেশ,
একটু আপনি এক্সরে রিপোর্ট করান, একটা বুকের এক্সরে রিপোর্ট আপনি একটু করিয়ে নিন। আর একটু প্রাণায়াম আমি আপনাকে করতে বলবো, প্রত্যেকদিন আপনি একটু আস্তে আস্তে শ্বাসটাকে নেওয়া আবার শ্বাসটাকে ছাড়া, একটা নাক দিয়ে শ্বাস নেবেন আরেকটা নাক দিয়ে শ্বাস ছাড়বেন, এরকম ভাবে একটু প্রাণায়ামটা করুন। একটু গরম জলের ভাপ নিন আপনি, একটা বাটির মধ্যে একটু গরম জল করে তার মধ্যে একটা কর্পূর দেবেন, দিয়ে ওই জলটার যে ভাপটা উঠছে সেই স্টিমটা ইনহেল করুন, সেটা নাক দিয়েও নেবেন সেটা মুখ দিয়েও নেবেন, তাহলে আপনি অনেকটা রিলিফ পেতে পারেন এই সমস্যাটা থেকে। আর তারপর যদি আপনি দেখছেন যে না আপনার সমস্যার সমাধান হলো না, একই রকম রয়ে গেছে বা এখনো একটু প্রবলেম হচ্ছে, তাহলে একটু বলবো যে আমাদের আসানসোলে চেম্বার রয়েছে, সেখানে আমাদের ডিরেক্টর স্যার যান, ডক্টর বি শর্মা উনি থাকেন সেখানে। নেক্সট মান্থের 6 তারিখে চেম্বার রয়েছে, আপনি এসে একটু যোগাযোগ করতে পারেন, ওনাকে একটু দেখাতে পারেন, তাহলে আপনাকে আর কিভাবে থাকলে আপনি ভালো থাকবেন, কি করবেন কি করবেন না, কোনটা আপনার জন্য ভালো হবে, সবটাই আপনাকে অ্যাডভাইস করা হবে। তার আগে একটু আপনার একটা বুকের এক্সরে রিপোর্ট করিয়ে নিন। আমরা আরেকবার আলোচনায় ফিরবো যে আমাদের যে গ্যাস্ট্রোপ্যারেসিস সমস্যাটা হয়, সেই সমস্যাটা হলে কি কি হয় সেটা আমরা জানতে পেরেছি। এবার জিজ্ঞাসা করবো ডাক্তার ম্যাডামকে যে যারা এই সমস্যার মধ্যে রয়েছে তাদের কি কি সাবধানতা অবলম্বন করা উচিত। প্রথমত দেখুন, এর মধ্যে কমপ্লিকেশন যেটা হয় সেটা হচ্ছে যে আপনার হয়তো হঠাৎ করে বডি ওয়েট লস হবে, ডিহাইড্রেশন হয়ে যাবে, আপনার মধ্যে ম্যাল নিউট্রিশন চলে আসবে। তো তার জন্য কিন্তু আপনাকে খাওয়া দাওয়ার দিকে একটু যত্নশীল হতে হবে। পেটের সমস্যা রয়েছে তাই বলে আপনি খাওয়া দাওয়া বন্ধ করে বসে থাকলে তো হবে না, আপনাকে খাওয়া দাওয়া অবশ্যই করতে হবে, কিন্তু যেটা ইজিলি ডাইজেস্টেবল খাবার, যেটা মানে যেটা সহজ পাচ্য খাবার, সেরকম খাবার আপনাকে খেতে হবে। খুব বেশি তেল ঝাল মশলা মাছ মাংস ডিম এগুলোকে একটু অ্যাভয়েড করলে আপনার জন্য ভালো হবে। আপনি সবুজ শাকসবজি বেশি করে খাবেন, সিজনাল ফ্রুটস সিজনাল ভেজিটেবলস এগুলো আপনার জন্য ভালো হবে, আপনি এগুলো খাবেন। আর একটু ইসুদুষ্ণ গরম জল খাবেন, সারাদিনই আপনি মোটামুটি 3 থেকে 3.5 লিটার জল খান, কিন্তু সেটা একটু হালকা গরম জল খাবেন। মাঝে মধ্যে আপনি একটু ডাবের জল বা আখের রস এগুলো খান, টক দই দিয়ে একটু ঘোল তৈরি করে আপনি খেতে পারেন, সেটা আপনার জন্য ভালো হতে পারে। আর এক্সারসাইজ অবশ্যই আপনাকে করতে হবে, বেশি নয়, সারাদিনে আপনি আধা ঘন্টা সময় আপনার নিজের জন্য বার করবেন। ওই আধা ঘন্টা সময়ের মধ্যে আপনি যোগা প্রাণায়াম বা কিছু না হোক একটু আপনার জগিং করা বা একটু হাঁটা, এগুলো কিন্তু আপনাকে একটু করতে হবে। ম্যাক্সিমাম আপনার যে পেটের সমস্যা রয়েছে সেটা কিন্তু আপনার খাওয়া দাওয়া যদি আপনি ঠিক করতে পারেন, আপনার লাইফস্টাইলতে যদি আপনি ঠিক করতে পারেন, আপনার অর্ধেক সমস্যা কিন্তু এর থেকেই ঠিক হয়ে যাবে। তো একটু এদিকে আপনাকে খেয়াল রাখতে হবে, যেহেতু এই সমস্যাটি আমরা একটু সিনিয়র এজ গ্রুপের মধ্যে আমরা দেখতে পাই, মানে আফটার 40-45 আমরা দেখতে পাই, তো সেখানে কিন্তু আপনাকে একটু বিশেষভাবে আপনার নিজের প্রতি একটু খেয়াল রাখতে হবে, কারণ ওই সময় আরো অন্যান্য রোগও আপনার শরীরের মধ্যে কিন্তু বিল্ড হতে থাকে। তো তার জন্য আপনার একটু আলাদাভাবে নিজেকে নিয়ে একটু সচেতন থাকতে হবে। তবে এই শুরুয়াতটা কিন্তু একদম প্রথম থেকেই করতে হবে, এমন না যে আপনার 40-45 বছর হয়ে গেলে তারপর আপনি এক্সারসাইজ করা শুরু করলেন, যোগা করা শুরু করলেন, খাওয়া দাওয়া নিয়ে সচেতন হলেন, সেটা করবেন না। একদম ইনিশিয়াল স্টেজ থেকেই আপনি এই জিনিসগুলোকে যদি নিজের মধ্যে অ্যাডাপ্ট করে নিতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী সময় শুধুমাত্র পেটের সমস্যা নয়, আর অন্যান্য কোনো সমস্যাই কিন্তু আসবে না। রেস্ট্রিকশন কিছু কিছু ক্ষেত্রে আমাদের জীবনের জন্য কিন্তু দরকার উচিত। এইবার অবশ্যই আপনার দেখুন পাড়ায় পাড়ায় এত খাবারের দোকান রয়েছে, আপনি যদি না খান তাহলে দোকানগুলোও চলবে না, আর আপনি যদি না খান বা না খেতে পারেন তাহলে আপনার মনে হবে যে আমি কি লাইফ লিড করছি। তো সবটাই করবেন, মাসে 1-2 দিন আপনি বাইরে খাবার খেলেন, আনহেলদি খাবার খেলেন বা আনহেলদি লাইফস্টাইলে চলে গেলেন, দ্যাটস এ ডিফারেন্ট স্টোরি। কিন্তু আপনি যদি প্রত্যেক সপ্তাহে যদি 2-3 দিন বাইরের খাওয়া দাওয়া করেন বা আনহেলদি লাইফস্টাইলের মধ্যে থাকেন, সেটা কিন্তু একটা সময়ে গিয়ে কিন্তু সেটা আপনাকে খুব বড় অন্যান্য অনেক রোগ আপনার শরীরের মধ্যে নিয়ে আসতে পারে। তার জন্য করবেন, প্রত্যেকটা জিনিসই আমাদের লাইফের প্রয়োজন রয়েছে, কিন্তু তার জন্য একটা লিমিটেশনেরও প্রয়োজন রয়েছে। আপনি লিমিটের মধ্যে থেকে সবকিছু করুন, সবটাই খুব সুন্দর হবে। আমরা দেখে নেব টেলিফোনে আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বলছিলাম ম্যাডাম সল্টলেক থেকে। সল্টলেক থেকে, আচ্ছা বলুন কি সমস্যা রয়েছে আপনার? সমস্যা হচ্ছে আমার না মাথায় প্রচুর খুশকি হয়, শীতকালে তো হয় অনেকটা পরিমাণ, কিন্তু এখন দেখছি বছর খানিক ধরে আমার গরমকাল সবসময়ের জন্য খুশকিটা রয়ে যাচ্ছে। আমি একটা প্রোডাক্ট ইউজ করেছিলাম, নাম বলছি না, তা ওটা ইউজ করার পর দেখি তখন ঠিক আছে, তারপরে ওটা ছেড়ে দেওয়া আবার দেখি সেই হয়েই যাচ্ছে। আচ্ছা, এই যে আপনার যে খুশকি রয়ে গেছে যে আপনি বলছেন, তো সেটা কি আপনার এরকম চাকা চাকা মতো হয়ে উঠে আসে, না
আপনার হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ একটু চাকা চাকা, যেমন হাত এমনি তো চুল ঝাল্লা পড়ছে, যখন হাত দিয়ে চুল কাটছি দেখি চাকা চাকা হাতে আসে। আচ্ছা, আর সেটা কি শুধু আপনার মাথার স্ক্যাল্পেই আছে না ঘাড়ের দিকেও একটু একটু নামছে না আপনার? না, মাথা 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 পুরো। আর ইচিং হয়, চুলকায় ওই জায়গায়? চুলকায় প্রচন্ড, মানে ঘাম হয়ে যাওয়ার পর যখন ধরুন ঘেমে গেছি, তারপর যখন বেশি যখন ঠান্ডা হয় বা ঠান্ডা জায়গায় বসছি, যখন ঘামটা যখন ইয়ে হচ্ছে তার চেয়ে অসুখ হচ্ছে, তখন প্রচন্ড পরিমাণে চুলকায়। আচ্ছা দেখুন, যদি আপনার এটা ড্যান্ড্রাফের সমস্যা হয় তাহলে আমি বলবো যে খুব হয়তো চিন্তার বিষয় নেই, কিন্তু এরকম কিন্তু স্ক্যাল্প সোরিয়াসিসেরও কিন্তু হ্যাঁ ড্যান্ড্রফ থেকে কিন্তু আলাদাই দেখতে পাচ্ছি। এটা প্রথমে তো শীতকালে হতো একটু একটু মোটামুটি কেটে যেত, কিন্তু বছর খানিক করে দেখছি এই জিনিসটা আমার হচ্ছে। হ্যাঁ, আমি তো বললাম যদি আপনার ড্যান্ড্রাফ হয় হয়তো খুব একটা চিন্তার কারণ নেই, কিন্তু স্ক্যাল্প সোরিয়াসিস যদি হয়, কারণ স্ক্যাল্প সোরিয়াসিসের সিমটমসও কিন্তু এরকমই থাকে, ঠিক আছে? এটা অনেকেই বুঝতে পারে না, সেটাকে ড্যান্ড্রাফের সাথে গুলিয়ে ফেলে, কিন্তু আপনার যদি স্ক্যাল্প সোরিয়াসিস হয় তাহলে কিন্তু তার ট্রিটমেন্ট করতে হবে, নয়তো এটা কিন্তু কোনোদিনও ঠিক হবে না। আপনার প্রত্যেকটা সিজনে, শীতকালে বা আপনার বর্ষাকালে বা গরমকালে এরকম খুব বাড়াবাড়ি হবে, আস্তে আস্তে সেটা আপনার কমে যাবে, বা কোনো পার্টিকুলার কোনো মেডিসিন আপনি ইউজ করছেন বা খাচ্ছেন তখন কমে যাবে, তারপর আবার কিন্তু অ্যাজ ইট ইজ সেরকম ভাবে ঘুরে আসবে। তো যেহেতু স্কিনের আপনার সমস্যা, তার জন্য আমি বলবো যে একটু দেখার প্রয়োজন রয়েছে। না দেখে আমি আপনাকে একটা কিছু বলে দিলাম, আমার মনে হয় সেটা উচিত হবে না করাটা। আপনার সল্ট লেকের থেকে আপনি ফোন করেছেন, আমার মনে হচ্ছে আপনার কাছাকাছি আমাদের মধ্যমগ্রাম চেম্বার হতে পারে বা হাতিবাগান হতে পারে। আপনি সেটা একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে জেনে নেবেন। লেট করবেন না, কারণ অনেকদিন ধরেই হয়তো আপনার এই সমস্যাটা চলছে, প্রত্যেকটা সিজনেই আপনার এটার জন্য প্রবলেম হচ্ছে। আর লেট করবেন না, একটু যোগাযোগ করুন। একটু যদি আপনি দেখিয়ে নিতে পারেন তাহলে খুব ভালো হবে, তাহলে আমরাও সেটা বুঝতে পারবো যে সেটা আদৌ আপনার ড্যান্ড্রাফের থেকে হচ্ছে না, সেটা আপনার স্ক্যাল্প সোরিয়াসিসের মতো প্রবলেম রয়েছে। আর যদি স্ক্যাল্প সোরিয়াসিস হয় সেটা কিন্তু ট্রিটমেন্ট ছাড়া আপনার কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আপাতত আপনাকে বলবো যে চুলের গোড়ায় যাতে আপনার জল জমে না থাকে সেদিকে খেয়াল রাখবেন। যখনই আপনি স্নান করছেন ভালো করে চুলটাকে মুছে নেবেন, গোড়াটা যাতে আপনার ড্রাই হয়ে যায়। আর একটুখানি আপাতত আপনি যেটা করতে পারেন, সামান্য একটু নারকেল তেলের মধ্যে একটু লেবুর রস মিশিয়ে সেটা আপনি সপ্তাহে একদিনই হোক মাথায় একটু আপনি দিয়ে ভালো করে ম্যাসাজ করবেন। মেডিকেটেড শ্যাম্পু আপনি ব্যবহার করুন, হার্বাল শ্যাম্পু আপনি ব্যবহার করুন। কোনো মার্কেটাইজড শ্যাম্পু বা তেল সেগুলো আপনার জন্য ভালো হবে না, সেটা আপনি ব্যবহার করবেন না। আর বলবো যে যদি সম্ভব হয় একটু আপনি চেম্বারে তাড়াতাড়ি এসে একবার একটু যোগাযোগ করবেন, কারণ আমি বারে বারেই কিন্তু বলছি যদি স্ক্যাল্প সোরিয়াসিস হয় সেটা কিন্তু ট্রিটমেন্ট ছাড়া ঠিক হবে না আপনার। আজকে আমাদের আলোচনার বিষয় যেহেতু গ্যাস্ট্রোপ্যারাসিস, আমি ডাক্তার ম্যাডামের কাছে একটা প্রশ্ন রাখবো যে অনেক মানুষ আছেন যারা অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেছেন এবং করে একটা রেস্ট্রিক্টেড লাইফ লিড করছেন অলরেডি, তো তাদের কি এই রোগটা হওয়ার সম্ভাবনা আর থাকে? না, অ্যাপেন্ডিক্সের অপারেশন হলে বা গল ব্লাডার অপারেশন হলে তাদের মধ্যে সমস্যাটি আসবে এমন কোনো ব্যাপার নেই, কিন্তু যদি আপনি এই সার্জারির জন্য যদি কোনো ধরনের কোনো লং টার্ম মেডিকেশনের মধ্যে আপনি থাকেন তাহলে কিন্তু আপনার মধ্যে এই সমস্যাটা একটা বয়সকালে গিয়ে আপনার আফটার 50 আফটার 60 কিন্তু আপনার এই সমস্যাটা আপনার মধ্যে আসতে পারে। তবে যেহেতু আপনি বললেন যে অ্যাপেন্ডিক্সের অপারেশনের কথা, তো আমি একটাই কথা বলবো যে দেখুন আপনার শরীরে যতগুলো অর্গান রয়েছে প্রত্যেকটা অর্গানের কোনো না কোনো কাজ রয়েছে। অনেকেই বলে অ্যাপেন্ডিক্সের শরীরে কোনো দরকার নেই, সেটা বাদ দিয়ে দিলে কিছু হয় না, না একদমই নয়, তারও একটা কাজ রয়েছে, প্রত্যেকেরই একটা কাজ রয়েছে। কাজ রয়েছে বলেই কিন্তু অর্গানগুলো আমাদের শরীরের মধ্যে রয়েছে। তো কোনো একটা অর্গানকে কেটে বাদ দিয়ে দেওয়ার আগে আমার মনে হয় যে আপনার যদি মেডিসিনের মাধ্যমে শুধু আপনার সমস্যার সমাধান হতে পারে তাহলে আমার মনে হয় সেটাই আপনার চুজ করাটা বেটার হবে। কেটে বাদ দেওয়াটা তো খুব ইজি, সেটা তো একটা আপনার লাস্ট অপশন রয়েছেই আপনার কাছে, কিন্তু তার আগে যদি মেডিকেশনের মাধ্যমে ঠিক হয় তাহলে আমার মনে হয় সেদিকেই যাওয়াটা উচিত হবে। আচ্ছা, আমরা দেখে নেব টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে কে রয়েছেন। নমস্কার। হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি খড়গপুর থেকে বলছি। আচ্ছা বলুন, কি সমস্যা রয়েছে? হ্যাঁ, সমস্যা হচ্ছে আমার মানে খাওয়ার পরে, মানে দেখছি সকালে খাওয়ার পরে দেখছি পেট ভর্তি সারাদিন থাকছে, হজম ঠিক হচ্ছে না, এবং যেমন পেট ভরা ভরা মানে মানে গলার কাছে যেমন মনে হচ্ছে যেমন মানে আর মানে খাবার আটকে গেছে এরকম। আচ্ছা, খাবার আটকে আটকে থাকছে এরকম মনে হচ্ছে, আপনি শুনতে থাকুন। দেখুন আপনার যে সমস্যাটি আপনি বললেন সেটার জন্য প্রথমত আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি বারে বারে খাবার খাবেন, অল্প অল্প করে খাবার খাবেন, খাবারটাকে ভালো করে আপনি চিবিয়ে খাবেন। আর এখন থেকে আমি আপনাকে বলবো যে আপনি একটু ঈষদুষ্ণ গরম জল খাওয়া শুরু করুন। সারাদিন আপনি যে জলটা খাচ্ছেন সেটা চেষ্টা করুন একটু হালকা গরম জল খাওয়ার। এখন থেকে আপনি একটু গরম জল খাওয়া শুরু করুন আর খাবারটা ভালোভাবে চিবিয়ে খাবেন,
অল্প অল্প করে খান, খালি পেটে একদমই কিন্তু থাকা আপনার চলবে না, কারণ আপনার ইনডাইজেশনের সমস্যা হচ্ছে, মানে খাবারটা ঠিকভাবে হজম হচ্ছে না। যদি খাবার ঠিকভাবে হজম না হয় তাহলে গ্যাস অম্বলের সমস্যা আপনার থাকবে, বা আপনার হয়তো স্টুলটা ক্লিয়ার হচ্ছে না, এই প্রবলেমস গুলো আপনার মধ্যে থাকবে। তো এখন থেকেই আপনি একটু গরম জল খাওয়া শুরু করুন, আর খালি পেটে থাকাটা আপনার একদমই চলবে না। আপনি বারে বারে খান, অল্প অল্প করে খান, আর খাবার আপনি যেটা ইজিলি ডাইজেস্টেবল খাবার রয়েছে, মানে সহজে আপনার হজম হবে সেরকম খাবার আপনি খাবেন। খড়গপুর থেকে আপনি ফোন করেছেন, খড়গপুরে আমাদের চেম্বার রয়েছে, নেক্সট এই মাসের 30 তারিখে খুব সম্ভবত আমাদের খড়গপুরে চেম্বার রয়েছে, আমি থাকবো চেম্বারে। যদি আপনি মনে করেন যে না আমার সমস্যার সমাধান হয়নি, একটু আপনার কনসাল্ট করার প্রয়োজন রয়েছে, আপনি আমাদের চেম্বারে এসেও যোগাযোগ করতে পারেন। আমি একবার সকলকে জানিয়ে দিই কোন দিন কোথায় কোন ডাক্তারবাবুকে আপনারা পেয়ে যাবেন আপনার বাড়ির কাছাকাছি চেম্বারে। এরিয়াতে যারা থাকেন তারা পেয়ে যাবেন ডক্টর এ হালদারকে, মেচেদাতে আপনারা পেয়ে যাবেন ডক্টর এন ভট্টাচার্যকে, আরামবাগে পাবেন ডক্টর এ হালদারকে, শিলিগুড়িতে পাবেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে থাকছেন ডক্টর এ হালদার, কাকদ্বীপে থাকছেন ডক্টর এস ভাদুরী, গুয়াহাটিতে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, শিলচরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, পুরুলিয়াতে আপনারা পাচ্ছেন ডক্টর এ হালদারকে, ঝাড়গ্রামে থাকছেন ডক্টর এ হালদার, বনগাঁতে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, ক্যানিং এ থাকছেন ডক্টর আর দে, রায়গঞ্জে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মালদাতে থাকছেন ডক্টর বি শর্মা, বর্ধমানে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, বহরমপুরে থাকছেন ডক্টর এ হালদার, নিউ আলিপুরদুয়ারে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, দুর্গাপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, কৃষ্ণনগরে থাকছেন ডক্টর এ হালদার, কোচবিহারে আপনারা পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বোলপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, জামশেদপুরে থাকছেন ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে থাকছেন ডক্টর এস ঘোষাল, 6 সেপ্টেম্বর আসানসোলে থাকছেন ডক্টর বি শর্মা, 14 সেপ্টেম্বর আগরতলাতে থাকছেন ডক্টর বি শর্মা, 15 সেপ্টেম্বর ডিব্রুগড়ে থাকছেন ডক্টর এস ঘোষাল, 16 সেপ্টেম্বর দিল্লিতে থাকছেন ডক্টর এ হালদার। এছাড়াও আমাদের কলকাতায় 3 জায়গায় চেম্বার রয়েছে, হাতিবাগান, ল্যান্সটাউন এবং আমতলা। হাওড়াতে 3 জায়গায় চেম্বার রয়েছে, বেলুর, বাজিকুড়ি এবং শিবপুর। এছাড়াও মধ্যমগ্রামে রয়েছে আমাদের হেড অফিস। 9830235527, 9830235537 এই দুটি হেল্পলাইন নাম্বার সদা সর্বদা আপনাদের জন্য খোলা রয়েছে, সেখানে ফোন করে আপনারা সরাসরি চলে আসতে পারেন। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে এসে আমরা উপস্থিত হয়েছি। খুব চট করে আমরা জেনে নেব যে এই গ্যাস্ট্রোপ্যারেসিস বা গ্যাস থেকে হওয়া যে সমস্ত রোগ, সেই সমস্ত রোগ যাদের হয়ে গেছেন তারা তো অবশ্যই আজকে ম্যাডামের অনুষ্ঠান দেখলেন, তারা তো সচেতন হবেন। কিন্তু যারা এখনো অবধি ভাবছেন যে আমাদের খুব কম বয়স বা আমি খুব সুস্থ স্বাভাবিক হেলদি লাইফস্টাইল লিড করি, আমার এই ধরনের কোনো সমস্যা হওয়ার কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা নেই, আমি দিব্যি আছি, তাদেরও কি এই সমস্যা হতে পারে? আপনি কি এমন কিছু করছেন যার থেকে কিন্তু ধীরে ধীরে আপনি এগোচ্ছেন এর দিকে, যা আপনি নিজে টের পাচ্ছেন না? তাই জন্যই আমরা একটু চট করে জেনে নেব যে এই সমস্যা যাতে কোনোভাবেই আমাদেরকে আক্রান্ত করতে না পারে, তার জন্য আমাদের কি কি সাবধানতা আগে থেকেই, মানে এই ধরনের কোনো রোগ হওয়ার আগে থেকেই অবলম্বন করা উচিত। প্রথমত তো আপনার খাওয়া দাওয়ার দিকে আপনাকে একটু নজর দিতে হবে। আপনার খাবারের মধ্যে কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই আপনাকে সম পরিমাণে আপনাকে নিতে হবে। সেটা আপনাকে বুঝতে হবে যে আপনার কোন খাবারটা আপনার শরীরে কতটা পরিমাণ আপনার প্রয়োজন, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এক্সারসাইজ, যেটা আমি বললাম, বেশি নয়। আপনাকে জিমে যেতে আমি বলছি না, প্রত্যেকের ক্ষেত্রে এটা সম্ভব নয় জিমে যাওয়াটা। যারা জিমে যাচ্ছেন, রেগুলার ফিটনেস ফ্রিক রয়েছেন, তাদের জন্য তো খুবই ভালো সেটা। কিন্তু যারা যেতে পারছেন না, আপনি বাড়িতেই একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ, যোগা, প্রাণায়াম এগুলো একটু আপনি করতে পারেন। খাওয়া দাওয়ার মধ্যে আপনার যে খাওয়া দাওয়াটাকে আপনি চুজ করবেন সেটা একটু হেলদি খাওয়া দাওয়া আপনি চুজ করুন। বাইরে অনেককেই খেতে হয়, কাজের সূত্রে বাইরে থাকে, বাইরে খেতে হয়, সেখানেও কিন্তু আপনি 2 ধরনের খাবার পাবেন, একটা আপনি হেলদি খাবার পাবেন, একটা আনহেলদি খাবার পাবেন। চেষ্টা করবেন হেলদি খাবারটাকে চুজ করার ওভার আনহেলদি খাবার। এইবার কথা হচ্ছে খাওয়া দাওয়া তো আপনি অবশ্যই করবেন, কিন্তু সেখানে আপনাকে কিন্তু একটু আপনাকে যাচাই করতে হবে যে কোনটা আপনার জন্য প্রয়োজনীয়, কোনটা আপনার জন্য প্রয়োজনীয় নয়। সেটা আপনি যদি বুঝতে পারেন তাহলেই কিন্তু আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। একদমই তাই। বারবার করে আমরা যে কথা বলে থাকি, এই অনুষ্ঠান কিন্তু আপনাকে সচেতন করার অনুষ্ঠান। আপনি রোগের মধ্যে রয়েছেন, সেখান থেকে আপনাকে অবশ্যই করে আমরা চেষ্টা করব বের করে আনার, কিন্তু তার আগেও চেষ্টা করব যাতে আপনাকে এই রোগের মধ্যে কখনোই না পড়তে হয়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন এই ধরনের অনুষ্ঠান যেখানে আপনি সচেতন হয়ে উঠবেন, নিজেকে ভালো রাখবেন, বাড়ির আশেপাশের সকলকে ভালো রাখবেন। নমস্কার।